শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল। যশোর রোডের দুধারে বসত, বাঁশের ছাউনি, কাদামাটি জল। কাদামাটি মাখা মানুষের দল গাদাগাদি করে আকাশটা দেখে। আকাশে বসত মরা ঈশ্বর, নালিশ জানাবে ওরা বলো কাকে। ঘরহীন ওরা, ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘরবাড়ি দেশ। মাথার ভিতরে বোমারো বিমান, এই কালো রাত কবে হবে শেষ। শত 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 মুখ হায় ৭১, যশোর রোড যে কত কথা বলে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অ্যালেন গিন্সবার্গ এভাবেই মুক্তিযুদ্ধের ভয়াবহতা পৃথিবীর কাছে তুলে ধরেন। সুপ্রিয় সুধী, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফ আজ বিকেল ৩:১০ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় দর্শক, আপনারা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকে নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আমাদের সঙ্গে আজ এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠক, লেখক, অভিনেতা ও প্রযোজক জনাব আজম ফারুক। কেমন আছেন আপনি? জি, ভালো আছে। জি, আমরা সেই গিন্সবার্গের কবিতার সূত্র ধরেই আপনার কাছে জানতে চাইব যে মুক্তিযুদ্ধের সময় আপনি শরণার্থী শিবিরে গিয়েছিলেন এবং সেটা কলকাতায় যান প্রথম, এবং তারপর সেখান দিয়ে আপনি একটি পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং সাংবাদিকতা শুরু করেন। সেই সময়ের গল্প শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হলো, আমি মুক্তিযুদ্ধ শুরুর আগে জি, ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, এবং সেটা হলো ছাত্র ইউনিয়নের রাজনীতি। জি, এবং 1969 সনে আমি তখন বিকমের ছাত্র, ময়মনসিংহের বৃহত্তম কলেজ নাসিরাবাদ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সঙ্গত কারণেই ছাত্র রাজনীতির নেতৃত্বে চলে আসি আমি, এবং মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর 25শে মার্চের পর এপ্রিল মাসে আমরা কয়েকজন বন্ধু মিলে কলকাতায় চলে যাই এবং কলকাতায় কিছুদিন অবস্থান করি, এবং সেখান থেকে ভাসানী ন্যাপ নেতা জি, আব্দুর রহমান সিদ্দিকী, যার বাড়ি ময়মনসিংহে, উনি ময়মনসিংহ জেলা ন্যাপের সভাপতি ছিলেন, জি, সংগ্রামী বাংলা নামে একটি পত্রিকা প্রকাশ করেন এবং সেটার সাথে আমি যুক্ত হই। এবং তারপর তিনি বলেন যে তুমি মেঘালয় রাজ্যে, যেটা আমাদের ময়মনসিংহের বর্ডারের ওপারে, সেখানে চলে যাও এবং সেখান থেকে সংবাদ পাঠাতে থাকো। এটা কোন পত্রিকার জন্য ওই সময়? সংগ্রামী বাংলা। এটা কোন মানে কি পশ্চিমবাংলা থেকে বের হতো? কলকাতা থেকে প্রকাশ হতো। কলকাতা থেকে প্রকাশ হ্যাঁ, হতো। জি, এটা এখন এখানে মুক্তিযুদ্ধ জাদুঘরে এখনো আমাদের সেই পত্রিকার বেশ কয়েকটা কপি রয়েছে। আচ্ছা, সেই সংগ্রামী বাংলার প্রতিনিধি হিসাবে আমি চলে আসি এবং মেঘালয়। মেঘালয় রাজ্যে এবং বারাঙ্গাপাড়া শরণার্থী শিবিরে জি, 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 আমি আশ্রয় গ্রহণ করি। তখন তো টেলিফোন বা অন্য কোনো মাধ্যম ছিল না সংবাদ পাঠানোর। জি, কলকাতায় যারা যাইতেন সেখান থেকে, তাদের মাধ্যমে এই এলাকায় কি ঘটছে, মুক্তিযুদ্ধের কি অবস্থা, লোকমুখে আর কি, তাদের কাছে লিখিতভাবে দিয়ে দিতাম বা মুখে বলতাম, তারা সেগুলি যে সেখানে পৌঁছে দিতেন। জি, তবে সেটা যে ব্যাপকভাবে করা সম্ভব হয়েছে তা নয়, কিন্তু তারপরেও যত দূর পেরেছি এখান থেকে বিভিন্ন সময় সংবাদ সরবরাহ করেছি এবং সেগুলি আমাদের সেখানে কলকাতা থেকে সংগ্রামী বাংলা পত্রিকা প্রকাশিত হয়েছে। আমি জানতে চাচ্ছি যে ওই সময়ের যে কলকাতা, পশ্চিমবঙ্গ এবং বা মেঘালয়, তখন আপনি কি দেখলেন সচক্ষে? পশ্চিমবঙ্গ যেটা হচ্ছে যে প্রবাসী সরকার কিন্তু কলকাতায় অবস্থান করতেন, জি, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বে যারা ছিলেন তারা সবাই তৎকালীন সময়ে কলকাতাতেই অবস্থান করেছেন, জি, এবং হোটেল শ্রীনিকেতন নামে একটা হোটেল আছে, সেখানেই মূলত থাকতেন তারা। জি, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা, সেটাও কিন্তু প্রচারিত হতো সেই কলকাতা থেকেই। আচ্ছা,
এটা অনেকেই জানেন না, কিন্তু এটা হচ্ছে ঘটনা। এবং সেখান থেকে কয়েকটি বাংলা পত্রিকা প্রকাশিত হতো নিয়মিতভাবে নয়। সংগ্রামী বাংলাও সেখান থেকে প্রকাশিত হতো। চলে আসলাম সেই বারাঙ্গাপাড়া শরণার্থী শিবিরে, এবং শরণার্থী শিবিরের দিনগুলির কথা যদি বলতে যাই, তাহলে বর্তমান প্রজন্মের মানুষ সেটাকে বিশ্বাস করতে পারবে না। সেই গল্পটাই শুনতে চাই আপনার কাছে। হ্যাঁ, এবং সেই গল্পটা হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে হাতে যা কিছু নেওয়া অসম্ভব তা নিয়ে চলে গিয়েছে পাহাড়ের উপরে। জি, মেঘালয় রাজ্য ওই জায়গাটা হচ্ছে একটা পাহাড়ের উপরে টিলা, তার উপরে লক্ষ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে। এবং খাবার যে রান্না করা হয়েছে সেটা চাল এবং ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হতো, অন্য কিছু রান্না করার তো সুযোগই ছিল না। এবং সেগুলি যে ধুয়ে রান্না করবে সে প্রশ্নও আসে না, পানি নেই না ওগুলি কে ধুইতে যাবে এবং ধুয়ে রান্না করবে প্রশ্নই তো ওঠে না। কোনো মতে সিদ্ধ করে সেই চাল এবং ডাল পানিতে দিয়ে মরিচ টরিচ মশলা যা কিছু আছে কিছু দিয়ে খিচুড়ি রান্না করা হতো, এবং সেই খিচুড়ি বিতরণ করা হতো 2 বেলা। জি, এবং সে খিচুড়ি প্রথম দিকে তো মুখেই দিতে পারতাম না। এবং আরও একটা বিষয় ছিল যেটা, যে পাহাড়ি নদীর পানির কিন্তু গভীরতা কম থাকে, হাঁটু জল। সেখানে সবাই শৌচকর্ম ইত্যাদি করছে, কাপড় চোপড় ধোয়াধুয়ি করছে, সেখান থেকে পানি উঠিয়ে এনে সেই খিচুড়ি রান্না করছে এবং সেই খিচুড়ি পরিবেশন করা হচ্ছে। একটু আগে যেটা বললাম যে প্রথম দিকে খেতে পারতাম না, কিন্তু কয়েকদিন যাওয়ার পর সেগুলি গোগ্রাসে গিলতাম। না খেয়ে তো কোনো উপায় নেই, না খেয়ে তো বানাই, বেঁচে তো থাকতে হবে। এবং আপনারা জানেন হাতি কলা গাছ খায়, কিন্তু তৎকালীন সময়ে সে এলাকার কলা গাছ সব মানুষেরা খেয়ে ফেলেছে। কলা গাছের ভিতরে যে মোতা আমরা বলি সেটা খেয়েছে। এবং শরণার্থী শিবিরের সবচেয়ে দুঃখজনক দিকটা যেটা ছিল, সেখানে তো ছোট ছোট তাঁবুর নিচে বাস করত, সবাই তাঁবু পায়ও নি। আমরা গাছের নিচেই ছিলাম, আমরা তরুণরা। ফ্যামিলি নিয়ে যারা গিয়েছে তারা ছোট ছোট তাঁবুর নিচে থাকতো। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক, আমি এখনও সেটা চিন্তা করলে ভারাক্রান্ত হয়ে যাই। প্রতিদিন সকালবেলা উঠলেই আমরা দেখতাম যে সেই তাঁবুগুলি থেকে ছোট 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 শিশু কিংবা বৃদ্ধ মানুষের লাশ বের করানো হচ্ছে। এবং সেখানে তো কবর দেওয়ার বা আগুনে পোড়ানোর কোনো অবস্থা ছিল না। শীতে না ঠান্ডায়, হ্যাঁ, এবং অপুষ্টিতে শিশুদের তো প্রচুর শিশু মারা গিয়েছে। কত হাজারে হাজারে শিশু এবং বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করেছে, তার তো কোনো হিসাব নেই। 1,10,00,000 মানুষ ওপারে গিয়েছে বলা হয়, এবং কত লক্ষ মারা গিয়েছে সেটার হিসাবও কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না। কিন্তু আমি যেটা দেখেছি, প্রতিদিনই এই খাদ্যের অভাবে অপুষ্টিতে শিশু এবং বৃদ্ধরা মারা গিয়েছে। তাদেরকে পাহাড় থেকে নিচে সেই লাশগুলিকে ফেলে দেওয়া হয়েছে। এবং সে অবস্থার মধ্যে শরণার্থী শিবিরে জীবনযাপন করেছি। এবং আমাদের এলাকাটা ছিল মুক্তাঞ্চল। হ্যাঁ, এই নকলা নালিতে বাড়ি এই অঞ্চলটা ছিল সম্পূর্ণ মুক্তাঞ্চল। পাকিস্তানি সেনাবাহিনী ব্রহ্মপুত্র নদী পার হয়ে এই এলাকাতে আসেনি, যার জন্য সশস্ত্র যুদ্ধ হওয়ারও প্রশ্নটা ওঠে না। ওই সময় আপনার ফ্যামিলি কোথায় ছিল? তখন ফ্যামিলি আমার প্রথমে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে ময়মনসিংহ শহরে এসেছিলেন। এবং আমার ফ্যামিলির উপর দিয়েও প্রচণ্ড ঝড়ঝাপটা গিয়েছে, এবং আমাকে আলবদর বাহিনী ময়মনসিংহে আমার ছোট ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং দাবি করে তারা
আমার নাম ডাকনাম মানে শেষ নাম হচ্ছে ফারুক নামে ডাকে, যে আজম ফারুককে এসে সে যদি স্যারেন্ডার না করে জি। আমার ছোট ভাইকে শফিক হাসান তাকে মেরে ফেলা হবে। এবং তাকে এমন অত্যাচার করা হয়েছে যে মৃতপ্রায় অবস্থায় তাকে ফেলে দিয়েছে, যে মারাই যাবে এই অবস্থায়। যাই হোক, ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছে, এখনো বেঁচে আছে। আচ্ছা, তো আপনার শৈশব কেটেছে একটি সাংস্কৃতিক আবহের মধ্য দিয়ে। স্কুল জীবনেই আপনি নাটকে অভিনয় করেছেন, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, তো কলেজ জীবনে এসে যুক্ত হলেন ছাত্র ইউনিয়নের সঙ্গে। তো 1969 সালে আবার বৃহত্তর ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তো এইটা তো আপনি 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 বলছেন অনুষ্ঠানের শুরুতেই, তো 73 সালে আবার আপনি জাতীয় সমাজতান্ত্রিক দলের হয়ে রাজনীতিতে জড়ান। জি, হ্যাঁ, সেই সময়ের গল্পটি শুনতে চাই। 73 সনে জাসদের রাজনীতিতে যোগদান করার কারণটা হচ্ছে যে স্বাধীনতার পর ছাত্র ইউনিয়নের যে মাদার অর্গানাইজেশন ন্যাশনাল আওয়ামী পার্টি, জি যেটা মৌলানা ভাসিনী সভাপতি ছিলেন, জি জি সেই সংগঠনটিতে একটা স্থবিরতা নেমে আসে জি এবং বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। ছাত্র ইউনিয়ন ম্যানন গ্রুপ ছিল, সেটা ভেঙে কয়েকটা ভাগে বিভক্ত হয়। একটা বিপ্লবী ছাত্র ইউনিয়ন, একটা পূর্ব বাংলা ছাত্র ইউনিয়ন, জি। আর একটা সিরাজ সিকদারের নেতৃত্বে পূর্ব বাংলা ছাত্র আন্দোলন নামে ভাগ হয়ে যায়। জি এবং এই ভাগাভাগির কারণে একটা রাজনৈতিক স্থবিরতা চলে আসার কারণে তখন আমরা যারা মুক্তিযুদ্ধে ছিলাম, জি জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করার পর জি আমরা তখন সেটাতে যোগদান করি। এবং আপনারা জানেন যে জাতীয় সমাজতান্ত্রিক দল তৎকালীন সময়ে দেশব্যাপী যে নৈরাজ্য, অত্যাচার, নিপীড়ন শুরু হয়েছিল, জি স্বাধীনতার পর কিন্তু দেশে একটা চরম বিশৃঙ্খল অবস্থা ছিল। হ্যাঁ, এই গল্পগুলো কিন্তু আমাদের সামনে সেভাবে উঠে আসে নাই কখনো। হ্যাঁ, চরম বিশৃঙ্খল অবস্থা ছিল। জি এবং যেটা হলো যে যারা শাসন করবেন, শাসক, তারাই মানে রক্ষকরা ভক্ষক হয়ে গেলেন। সেটা তো আওয়ামী শাসনামল ছিল। আওয়ামী শাসন আমল ছিল। এবং শাসকরা তখন মানে এমনভাবে বেপরোয়া হয়ে উঠল যে বিদেশ থেকে বাংলাদেশের মানুষের জন্য যে ত্রাণ সামগ্রীগুলি আসতো, সেগুলি চলে যেত ভারতবর্ষে। জি, আমি এখানে আরেকটা কথা উল্লেখ করতে চাই, যেটা অনেকেই জানেন না, জি, এবং এতদিন সে কথাগুলি বলাও যায়নি। যেটা হলো যে 16ই ডিসেম্বরে দেশ স্বাধীন হয়। জি, এবং দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভারতীয় বাহিনী একটা বিশাল ভূমিকা রাখে। জি, এবং ইনফ্যাক্ট তাদের কাছেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এবং স্থলপথে ভারতীয় বাহিনী এসে সারা বাংলাদেশে তারা অবস্থান তৈরি করে। জি, এবং তৎকালীন সময়ে ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে পাকিস্তানি ক্যান্টনমেন্টগুলিতে যে অস্ত্রশস্ত্র ছিল এবং এদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেগুলি ছিল, সেগুলি লরি বোঝাই করে করে নিয়ে গিয়েছে। এবং সেটার বাধা দিতে যে মেজর জলিল, যিনি জাসদের সভাপতি ছিলেন, তাকেও গ্রেপ্তার করে ভারতীয় বাহিনী এবং জেলখানায় রাখে। ভারতীয় বাহিনী আমাদের স্বাধীনতার ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে, স্বীকার করি, কিন্তু এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সৈনিকরা এই কাজগুলিও করেছে। এবং তারপরে আমাদের যে সরকার আসলো, ক্ষমতায় বসলো, তাদের কোনো ধরনের তখন প্রশাসনিক ব্যবস্থা বা কোনো ধরনের ছিল না। তারপর বঙ্গবন্ধু ফিরে আসলেন। তো আমরা সেই 74-এর গল্প শুনছিলাম। আমরা যদি একটু পরে চলে আসি, যে 1979 সালে আপনি লন্ডন চলে যান এবং সেখানে গিয়ে লন্ডন থেকে প্রকাশিত দেশবার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব নেন।
কিন্তু আবার 84-তে প্রবাসী কবি, সাহিত্যিক ও সাংবাদিক বৃন্দ মিলে গড়ে তোলেন বাংলা সাহিত্য পরিষদ। তো আপনার যে এই যে সংস্কৃতি জগতে যে পদার্পণ বা ওখানকার মানে সাংবাদিক থেকে যে সাহিত্যে চলে গেলেন, সেই জার্নিটা শুনতে চাই। আচ্ছা, আমি এখানে একটু প্রশ্নোত্তর পর্বে প্রচলিত ধারায় না যেয়ে জি আমি একটু গল্প বলার মতো করে জি জি নিশ্চয়ই, বলতে চাই। নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আমার জীবন, আমি সব জায়গাতেই অনেক জায়গাতেই বলি যে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি। জি আমার জন্ম একটি অজপাড়া গাঁয়ে জি এবং আমরা পরিবারের 10 জন ভাই বোন এবং তৎকালীন সময়ে 10 জন 12 জন সন্তান হতো জি এবং 2-3 জন সন্তান হওয়ার পর যারা হতো তারা ছিল আনওয়ান্টেড জি চিলড্রেন। কারণ তখন ফ্যামিলি প্ল্যানিং ছিল না, সেটাকে কন্ট্রোল করার অবস্থা ছিল না। যাই হোক, সেই 10 জনের মধ্যে বড় হতে থাকি এবং আমার বয়স যখন 14 বছর বয়স, জি তখন আমার মা মৃত্যুবরণ করেন। আমরা 10 জন ভাই বোনকে পিতা একাই লালন পালন করেন এবং আমরা অত্যন্ত গর্বের সাথে আমাদের পিতাকে স্মরণ করি জি যে তিনি আমাদের 10 জন ভাই বোনকেই ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। এবং আমার যেটা সাংস্কৃতিক অঙ্গনে হাতে খড়ি, আমার বড় বোন নার্গিস আনার, যিনি বিদ্যাময় স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, জি তারই হাতে। এবং তারপর মহল্লায় মহল্লায় শহরে নাটক করা এবং 1975 সনে এসে ময়মনসিংহে জাগ্রত নাট্যগোষ্ঠী নামে একটি নাট্যদল গঠন নাটকের করি দল। এবং সেখানে 5 বছরে প্রায় শতাধিক নাটক আমরা মঞ্চায়ন করেন। মঞ্চস্থ করি। এবং আমি রাজনীতির সাথে জড়িত থাকলেও আমি সাংস্কৃতিক অঙ্গনের সাথে বেশি জড়িয়ে যাই জি এবং 1969 সনে জি 79 সনে 79 সনে আমি লন্ডনে চলে যাই জি এবং লন্ডনে চলে যাওয়ার পর আমি সেখানে জার্নালিজমের উপরে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা জি। লন্ডন স্কুল অফ জার্নালিজম থেকে জি 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 গ্রহণ করি এবং তারপর সেখানে দেশবার্তা নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো, জি যার সম্পাদক ছিলেন গাজীউল হাসান খান। জি সেই পত্রিকায় জয়েন করি ম্যানেজিং এডিটর এডিটর হিসাবে। আমার তো প্রথমেই বলেছি যে সাংবাদিকতা শুরু হলো মুক্তিযুদ্ধ থেকে। জি তারপর আমি দৈনিক গণকণ্ঠে জি যোগদান করেছিলাম জাসদের রাজনীতি করার সময়। জি 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 গণকণ্ঠে ময়মনসিংহ জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছি। সেখানে যে দেশবার্তার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলাম এবং পত্রিকাতে কাজকর্ম শুরু করার পাশাপাশি এবং লন্ডনের পত্রিকা অফিসগুলি ছিল আমাদের কমিউনিটির একটা আড্ডা দেওয়ার স্থান বা সবাই সময়মতো বাঙালি হয়ে- কমিউনিটির। বাঙালি কমিউনিটির সবাই সেখানে রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীরা, বিভিন্ন জি, জি, ধরনের জি, জি। লোকজন সেখানে আসতেন। যাই হোক তো সেখানে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কবি সাহিত্যিকরা ছড়িয়ে ছিটিয়ে আছেন সারা ব্রিটেনের বিভিন্ন জায়গায়। তো 1984 সনে জি বাংলাদেশ সেন্টার নামে একটা সেন্টার আছে লন্ডনে, জি যেটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অস্থায়ী দূতাবাস ছিল। জি সেই বাংলাদেশ সেন্টারে 21শে ফেব্রুয়ারি সামনে রেখে জি আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করার জন্যে একটা আলোচনায় বসলাম এবং তখন 21শে ফেব্রুয়ারি উদযাপন করার জন্য একটা কমিটি গঠন করা হলো জি এবং সেখানেই ফেব্রুয়ারি মাসের 4 তারিখে জি সেই বাংলাদেশ সেন্টারে বাংলা সাহিত্য পরিষদ নামে একটা সংগঠন গড়ে তোলা হলো এবং ফরচুনেটলি আমাকে সেটার আহ্বায়ক নির্বাচিত করা হলো এবং পরবর্তী সময়ে আমি সভাপতির দায়িত্ব গ্রহণ করি জি 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 এবং 3 বার সেই বাংলা সাহিত্য পরিষদের সভাপতি সভাপতির আপনি দায়িত্ব পালন করেছি এবং বাংলা সাহিত্য পরিষদটা শুধুমাত্র বাংলাদেশে বাঙালিদের ছিল না, সমস্ত এটা মানে বিশ্বের যে বাঙালিরা আছে। হ্যাঁ বাংলা ভাষাভাষী মানুষদের, জি পশ্চিমবঙ্গের বাঙালিরাও আমাদের সাথে জড়িত ছিলেন। জি 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 আচ্ছা, তারপরে যদি আসি
কারণ আপনার সময় তো সীমিত, জি জি কিন্তু আমার বলার কথা আছে অনেক। জি জি কারণ আমি ইতিমধ্যেই একটা বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন নামে, জি আমি সেই প্রশ্নটাই করছিলাম হ্যাঁ, যে যে অবহেলিত দরিদ্র শিল্পী সমাজের যে এই যে সম্মানজনকভাবে বেঁচে থাকা রাষ্ট্রীয় অধিকার চাই, হ্যাঁ, এমন একটি স্লোগানে আপনারা এই নভেম্বরে শুরু করেছেন বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন নামে একটি সংগঠন। তো এর লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে একটু জানতে চাই। তো এটার পটভূমিটা হচ্ছে যেটা হলো যে বাংলা সাহিত্য পরিষদ একটা ব্যাপকভাবে ব্রিটেনে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করলাম, এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে বড় বড় কবি সাহিত্যিকদেরকে নিয়ে আমরা প্রচুর সম্মেলন করেছি বছরে বছরে। এবং তারপর যেটা হলো, আমি বাংলাদেশে এসে কিছু কিছু নাটক এবং ডকুমেন্টারি করা শুরু করলাম, নাটক ডকুমেন্টারি শুরু করলাম। এরপরে এক পর্যায়ে এসে চন্দ্রগ্রহণ নামে একটা ছবি নির্মাণ করলাম, যেটা একটা ভিন্ন ধারার কাহিনী নিয়ে মুরাদ পারভেজ পরিচালনা করেছেন। তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন এই ছবির জন্য। এই ছবির পিছনে সাথে যারা জড়িত ছিল সবাই যথেষ্ট পরিশ্রম করেছেন, অভিনেতা, হ্যাঁ। এবং সেই চন্দ্রগ্রহণ ছবি অনেক অর্থ ব্যয় করে, তৎকালীন সময়ে 1.5 কোটি টাকা খরচ করে আমি সেই ছবিটা নির্মাণ করি, এবং 13টা ক্যাটাগরির মধ্যে 9টা ক্যাটাগরিতে আমরা পুরস্কৃত হই, এবং শ্রেষ্ঠ ছবি হিসাবে আমি পুরস্কার গ্রহণ করি। এবং এই চন্দ্রগ্রহণ ছবির মাধ্যমে যেটা হয় যে বিশ্বব্যাপী আমার একটা পরিচিতি গড়ে ওঠে। এবং এটা কিন্তু আমি একমাত্র প্রবাসী যে দেশে এসে ছবি নির্মাণ করে জাতীয় পুরস্কার পেয়েছি, যার জন্য বিশ্বের বিভিন্ন দেশে, আমেরিকায়, কানাডায়, ফ্রান্সে আমি সমাদৃত হয়েছি। আমার চন্দ্রগ্রহণ ছবি সেখানে তারা হলে বসে দেখেছে। এবং সেই সাথে যেটা উল্লেখ করতে হয়, বাংলাদেশের মানে বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন, এবং সেটার ধারাবাহিকতায় আমি আসছি। সেই ধারাবাহিকতায় যেটা হচ্ছে যে ইতিমধ্যে আমি লন্ডনে সংহতি সাহিত্য পরিষদ আয়োজিত কবিতা উৎসবে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হয়, এবং আমি সেখানে যেমন সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, আমি বাংলাদেশেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম আগে থেকেই। এবং এখানে আদিবাসী আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম। তাদের একটা সংগঠন ছিল, সেটা হলো সাংস্কৃতিক সমন্বয় পরিষদ। এটা হচ্ছে আদিবাসীদের নিয়ে আমাদের বাঙালি সংস্কৃতির একটা সমন্বয় করা, এবং সেটারও আমি সভাপতি ছিলাম। জান্নাতুল ফেরদৌস ছিলেন এটার সাধারণ সম্পাদক। যাই হোক, তো এরপরের তো 15-16 বছরের যে আওয়ামী লীগের যে শাসন আমল, সেটার কথা আমরা সবাই জানি, সেটার কথা আর উল্লেখ নাই করলাম। একেবারেই সময় সংক্ষিপ্ত। এবার পট পরিবর্তনের পর আমি দেশে আসি, এবং দেশে এসে আমি যেটা মনে করি যে আমাদের দেশে সাংস্কৃতিক কর্মীরা তারা ভীষণভাবে অবহেলিত, এবং কোনো সরকারি এদের প্রতি কোনো ধরনের রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করে না। তা আমি মনে করি যে এই যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে শুধুমাত্র এটার প্রতি একটা কমিটমেন্ট থাকার কারণে যারা সাংস্কৃতিক কাজকর্ম করে যাচ্ছেন, গায়করা গান গাচ্ছেন, অভিনেতারা অভিনয় করছেন, চিত্রশিল্পীরা চিত্র অঙ্কন করছেন, তারা যে মানবতর জীবনযাপন করছে, এই বিষয়টাকে অ্যাড্রেস করা উচিত। সেরকম একটি ভাবনা থেকে আপনারা মানে বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন নামে যে সংগঠনটি করেছেন, এবং সেটাকে অ্যাড্রেস করার জন্যেই আমরা এই গত মাসে বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন গঠন করি, এবং এটার একটা প্রেস কনফারেন্স হয়েছে, এবং সামনে আমরা কিছু অনুষ্ঠান করব। কিন্তু শুধু অনুষ্ঠান করাটাই আমাদের বিষয় না, সংস্কৃতি বিষয়টা কিন্তু একটা বিশাল ব্যাপার। সংস্কৃতি বলতে অনেকেই আমরা বুঝি যে গান বাজনা, গল্প, কবিতা ইত্যাদি।
কিন্তু সংস্কৃতি হচ্ছে একটা বিশাল বিষয়। আমি অত্যন্ত দুঃখিত যে আসলে অনুষ্ঠান একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই বিষয়ে আবার অন্য কোনো আয়োজনে আরো বিস্তৃত আলোচনা করবো আপনার সাথে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। তো এনটিভি স্টুডিওতে আপনাকে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু কথা তো শেষ করা গেল জি না। যে নিশ্চয়ই আবার কথা হবে যে কোনো অনুষ্ঠান, অন্য কোনো অনুষ্ঠানে আপনাকে আবার অতিথি হ্যাঁ, এমন কিন্তু ভাবে আপনি এটার আসবেন। হ্যাঁ আমি পটভূমি বলে গেলাম, জি কিন্তু কথা হচ্ছে যেটাও যে তাদেরকে নিয়েই তাদের রাষ্ট্রীয়ভাবে যাতে উদ্যোগ গ্রহণ করা হয়, জি জি তার জন্যই আমরা একটা আন্দোলন জি করতে নিশ্চয়ই। চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। এনটিভির সঙ্গেই থাকুন।